প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি আমি আমার সাথে ক্লাস শুরু করছি। আজকে রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে তোমাদের আমি এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দশম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে খাদ্য চাহিদা। দশম অধ্যায় নাম হচ্ছে কি? খাদ্য চাহিদা। খাদ্য চাহিদা, ঠিক আছে। খাদ্য চাহিদা আর সাধারণত আমরা সবাই জানি যে খাবার আমাদের খুব প্রয়োজন। খাবার না খেয়ে কেউ থাকতে পারি না, সবাইকে সুষম খাদ্য খেতে হয়। খাবার খেয়েই আমরা আমাদের শক্তি যোগায়, ঠিক আছে। আমরা প্রতিদিন দেখো খাদ্য চাহিদা আমাদের পাঠ একে আছে খাদ্য শক্তি ও কিলো ক্যালোরি। আমরা প্রতিদিন অনেক ধরনের খাবার খেয়ে থাকি। এইসব খাবারের মধ্যে কিছু কিছু পুষ্টি উপাদান থাকে যেগুলো আমাদের দেহে শক্তি উৎপাদনে করে থাকে। খেলাধুলা করা, যে কোনো ধরনের কাজ করা, পড়াশোনা করা ইত্যাদি সব কাজের জন্যই শক্তি দরকার হয়। আমরা খাবারের এই শক্তি চোখে দেখি না, তবে অনুভব করতে পারি ও পরিমাপ করতে পারি। কোন খাবার কেনার সময় মাপার জন্য আমরা একক ব্যবহার করি, যেমন তরল খাবার মাপার জন্য লিটার ও অন্যান্য খাবার মাপার জন্য কেজি। ঠিক তেমনি খাবারের মধ্যে এই শক্তিকে পরিমাপ করার জন্য কিলো ক্যালোরি ব্যবহার করা হয়। প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন হয়। বেশি শারীরিক পরিশ্রম কাজ করার জন্য বেশি শক্তি অর্থাৎ বেশি কিলো ক্যালোরি প্রয়োজন হয়, এবং কম পরিশ্রম কাজ করার জন্য কম শক্তি অর্থাৎ কম কিলো ক্যালোরি প্রয়োজন হয়। অর্থাৎ খাদ্যের শক্তি পরিমাপের এককে কিলো ক্যালোরি বলা হয়। এখন যদি বলা হয় খাদ্য শক্তি পরিমাপের এককে কী বলা হয়, তখন বলবে যে কিলো ক্যালোরি বলা হয়। শক্তি উৎস, খাবার থেকে আমরা শক্তি পাই। খাবার খাওয়ার পর আমরা শক্তি পাবো, এর আগে তো আমরা শক্তি পাবো না, কারণ খাবার না খেলে কীভাবে শক্তি হবে। কোন খাবারে কিলো ক্যালোরি বেশি বোঝা যাবে সেই খাবারের শক্তি বেশি। যেমন কোন কোন খাবারে কিলো ক্যালোরি পরিমাণ বেশি বা শক্তি বেশি? তেল, ঘি, ভাজা খাবার, চিনি, গুড়, মিষ্টি ইত্যাদিতে বেশি কিলো ক্যালোরি আছে, অর্থাৎ এসব খাবারের শক্তি বেশি আছে। যেমন শাকসবজি, শসা, ক্ষীরা, লেটুস পাতা, আমলকি, বাতাবি লেবু, পেয়ারা ইত্যাদিতে কম কিলো ক্যালোরি আছে, অর্থাৎ শক্তিও কম আছে। কোনো মানুষের এই শক্তির চাহিদা বা প্রয়োজনীয়তা নির্ভর করে তার পরিশ্রমের ধরন, শারীরিক অবস্থা ও বয়স ইত্যাদি বিষয়ের উপর। কোনো ব্যক্তি যদি বেশি পরিশ্রম কাজ করেন, যেমন রিক্সা চালক হন, তাহলে তার বেশি কিলো ক্যালোরি যুক্ত খাদ্যের প্রয়োজন হবে। কিন্তু ব্যক্তি যদি কম পরিশ্রম কাজ করেন, তবে অফিসে বসে কাজ করেন, তাহলে তার কম ক্যালোরিযুক্ত খাদ্যের প্রয়োজন হবে। বড়দের তুলনায় শিশুদের কিলো ক্যালোরিযুক্ত খাদ্য প্রয়োজন হয়। তা আমরা একটা প্রশ্ন করতে পারি যে বড়দের তুলনায় কাদের বেশি কিলো ক্যালোরি খাদ্যের প্রয়োজন হয়, তখন আমাদের উত্তর কী হবে? কি শিশুদের প্রয়োজন হয়, কারণ শিশুদের দৈহিক বৃদ্ধি খুব দ্রুত গতিতে হয়। আবার স্বাভাবিক শারীরিক অবস্থা চেয়ে জ্বর হলে বেশি কিলো ক্যালোরিযুক্ত খাদ্যের চাহিদা বাড়ে। কেউ দীর্ঘদিন ধরে যদি তার চাহিদার চেয়ে বেশি কিলো ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করে, তাহলে শরীরের ওজন বেড়ে যায়। আবার কেউ যদি দীর্ঘদিন ধরে যদি তার চাহিদা চেয়ে কম ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করে, তাহলে তার শরীরে ওজন কমে যায়। শরীরে এই ওজন স্বাভাবিক রাখতে হলে প্রয়োজনের চেয়ে বেশি বা কম ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করা যাবে না। পার্ট 2 আছে সুষম খাদ্য। সুষম খাদ্য কী সেটা আমরা সবাই জানি, এখন তাও একটু আমরা পড়ে যাচ্ছি। মিনু এবং অন্তরা দুজনেই একই বয়সী, একই শ্রেণীতে পড়ে পাশাপাশি বাড়িতে বসবাস করে। মিনু প্রতিদিন ভাত রুটির পাশাপাশি মাছ, মাংস এবং যথেষ্ট পরিমাণে শাকসবজি ও মৌসুমি ফল গ্রহণ করে, কিন্তু অন্তরা শাকসবজি ও ফল একদম পছন্দ করে না, তাই সে শুধুমাত্র মাংস দিয়েই ভাত খায়। মিনুর স্বাস্থ্য ভালো, সে সহজে অসুস্থ হয় না, ফলে স্কুলে নিয়মিত উপস্থিত থাকে, পড়াশোনায় মনোযোগী এবং পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। কিন্তু অন্তরা প্রায়ই নানা ধরনের অসুখে আক্রান্ত হয়, ফলে স্কুলে অনিয়মিত পড়াশোনায় মনোযোগ
পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না। এর থেকে বোঝা যায় যে মিনু বিভিন্ন ধরনের খাবারের পর্যাপ্ত পরিমাণ খায় বলে তার প্রতিদিনের খাদ্যের পুষ্টির চাহিদা পূরণ হয়। অন্যদিকে তারা প্রয়োজনের চেয়ে কম খাবার খায় এবং ফলে তার প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে না। ঠিক আছে, অতএব তাহলে আমরা প্রশ্ন রাখতে পারি, তাহলে সুষম খাদ্য কী? সুষম খাদ্য কী যদি বলি তাহলে দেখো যে শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিনই আমাদের প্রত্যেকটা পুষ্টি উপাদান অর্থাৎ 6টি উপাদানই প্রয়োজন অনুযায়ী খাদ্য গ্রহণ করতে হবে। দৈনন্দিন খাবারের দেহের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে তখন তাকে সুষম খাদ্য বলে। যদি বলা হয় যে খাদ্য উপাদানের কয়টি চাহিদা রয়েছে পুষ্টি উপাদানে, তাহলে 6টি উপাদানই রয়েছে। এটা করা যেতে পারে। সুষম খাদ্য গ্রহণে দেহের জন্য প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ধাতব, লবণ, পানি ও ক্যালোরি সরবরাহ করা। শুধুমাত্র 1-2টি খাদ্য গ্রহণ করলে খাবার সুষম হয় না। সুষম খাবার গ্রহণ করার উপায়গুলো আমরা একটু জানি। উপায়গুলো হচ্ছে প্রতি বেলা খাবারে মাছ, মাংস, ডাল, ভাত, রুটি, শাকসবজি, ফল, তেল, দুধ ইত্যাদি বিভিন্ন ধরনের খাদ্য অন্তর্ভুক্ত হবে। প্রতিদিনের খাবারের মধ্যে এই জাতীয় খাবারগুলি থাকতে হবে। বিভিন্ন ধরনের খাদ্য নির্ধারিত পরিমাণে গ্রহণ করা, মানে বিভিন্ন ধরনের খাবারই খাবে, তবে সেটা নির্ধারিত পরিমাণ মতো খেতে হবে। প্রতি বেলার খাবারে মৌসুমি শাকসবজি বলতে যখন যে শাকসবজি বের হবে তখন সেই শাকসবজি গ্রহণ করতে হবে। টক জাতীয় ফল রাখা। তারপর প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি। প্রতিদিনের খাবারে মৌসুমি শাকসবজি, ফল ও টক জাতীয় খাবারও খেতে হবে। কারণ টক জাতীয় খাবারের মধ্যে ভিটামিন সি থাকে, আর এখন তো বর্তমানে টক জাতীয় খাবার খুব প্রয়োজন। কারণ ভিটামিন সি যুক্ত খাবার খেলে আমরা সাধারণত বর্তমান যুগে যে করোনা থেকে কিছুটা মুক্ত পাওয়া যায়, সেই জন্য আমরা সাধারণত টক জাতীয় খাবারটাও প্রতিদিনের খাবারের মধ্যে রাখার চেষ্টা করব। প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি খেতে হবে। শুধু খাবার খেলেই হবে না, খাবার হজমের জন্য পানি খুব সহায়তা করে, আর সেই জন্য আমাদের প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি পান করতে হবে। দৈনন্দিন প্রয়োজনীয় মোট ক্যালোরি 50 থেকে 60% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, 20 থেকে 30% স্নেহ জাতীয় খাদ্য এবং 20 থেকে 25% প্রোটিন জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা। দৈনিক আহারে প্রাপ্তবয়স্ক ব্যক্তির খাদ্যে কমপক্ষে 30 গ্রাম তেল এবং 20 গ্রাম গুড় বা চিনি থাকলে ক্যালোরি ঘাটতি হয়। এই জন্য আহারে তেল বা গুড় বা চিনি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সুষম খাদ্যকে উপাদেয় করার জন্য খাদ্য প্রস্তুতে মশলার ব্যবহার প্রচলিত আছে। আমরা সাধারণত মশলা খাবো, তেল জাতীয় বা মশলা জাতীয় খাবার খাবো, কিন্তু সেটা পরিমাণের বেশিও না আবার কমও না। সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব। শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে সকল পুষ্টি উপাদান সরবরাহ করার জন্য সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, সকল ধরনের খাদ্য প্রয়োজন, সকল পুষ্টি উপাদানের জন্য সুষম খাদ্য গ্রহণ করা আমাদের একান্ত প্রয়োজন। শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত খাদ্য শক্তি সরবরাহ নিশ্চিত করার জন্য সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব রয়েছে। শরীরের চাহিদার চেয়ে বেশি খাদ্য গ্রহণ করলে শরীর মোটা হয়ে যাবে, রোগ দেখা দেবে, কম খেলে শরীর শুকিয়ে যাবে, শিশুদের বর্ধন ব্যাহত হবে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে। এই জন্য শরীরে স্বাভাবিক সুস্থতা বজায় রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ আবশ্যক। অপুষ্টিকে প্রতিহত করার জন্য সুষম আহার গ্রহণ গুরুত্বপূর্ণ। খাদ্য পিরামিডে একটা চিত্র আছে, চিত্রটা সবাই বই দেখো, যে এই চিত্রের মধ্যে আমরা সবাই বুঝতে পারবো যে সুষম খাদ্য বা খাদ্য পিরামিডে কী কী বিষয়ে আমরা এদিক থেকে জানতে পারবো। খাদ্য পিরামিড হচ্ছে এমন একটা নির্দেশিকা বা গাইড যার দ্বারা মনে করো তোমরা কোন ধরনের খাদ্য কী পরিমাণে খাওয়া যা উচিত তা চিত্রের মাধ্যমে প্রকাশ করো। কোন ধরনের খাদ্যটা আমরা কী পরিমাণে খাবো এবং কী পরিমাণে খেলে আমরা উপকৃত হব, সেটা খাদ্য পিরামিড একটা চিত্র আছে, সেই চিত্র
পারবো। এক কথা বলা যায় যে খাদ্য পিরামিড থেকে কোন ধরনের খাবার কতটুকু পরিমাণে গ্রহণ করলে খাদ্য সুষম হবে তার ধারণা পাওয়া যায়। খাদ্য পিরামিড এর প্রতিদিন আমাদের যে খাদ্যগুলো গ্রহণ করা উচিত সেই খাদ্যগুলোকে 5টি ভাগে ভাগ করা যায়। প্রতিদিন আমাদের খাবারগুলোকে যে পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে সেই খাদ্যগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি ভাগে ভাগ করা যায়। ছবিতে দেওয়া আছে পিরামিডের চিত্র থেকে। সেই ধাপগুলো হচ্ছে, প্রথম ধাপে হচ্ছে পানি। দেখছো, প্রথম ধাপেই আমরা পানিকে রেখেছে, যা আমাদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয়। আমরা জীবন ধারণের ক্ষেত্রে পানি ছাড়া আমাদের জীবন চলে না, জীবন অচল। পানির অপর নাম জীবন, সেটা আমরা সবাই জানি। প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি পান করা একান্ত প্রয়োজন। দ্বিতীয় ধাপে আছে শস্য ও শস্য জাতীয় খাদ্য। শস্য ও শস্য জাতীয় খাদ্য যেমন ভাত, রুটি, নুডলস, মুড়ি, চিরা ইত্যাদি। এই শ্রেণীর খাবারগুলো থেকে তাপশক্তি পাওয়া যায়। এই শ্রেণীর খাবারগুলো দেহের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণে গ্রহণ করতে হয়। তৃতীয় ধাপে আছে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল। এই শ্রেণীর খাদ্য থেকে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায়। বিভিন্ন ধরনের শাকসবজি তৃতীয় ধাপে আছে। শাকসবজি থেকে আমরা কী করতে পারি? বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায়। চতুর্থ ধাপে আছে মাছ, মাংস, ডিম, বাদাম, ডাল, ছানা ও পানি ইত্যাদি একটি খাদ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শ্রেণীর খাদ্য থেকে আমরা প্রধানত প্রোটিন পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণও পাওয়া যায়। পঞ্চম ধাপে রয়েছে তেল, ঘি ও ফ্যাট জাতীয় খাদ্য এবং চিনি, গুড় ও মিষ্টি জাতীয় খাদ্যকে একটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই শ্রেণীর খাদ্য থেকে প্রচুর শক্তি পাওয়া যায়। কোন খাদ্য থেকে কী পরিমাণ শক্তি এবং কী পরিমাণ গুণ পাওয়া যায় সেগুলি আমরা এই খাদ্য পিরামিডের চিত্রে দেখতে পাচ্ছি। তাই খাবারগুলো খুব কম পরিমাণে খাওয়া উচিত। এই জাতীয় পঞ্চম ধাপে যে খাবারগুলো আছে সে খাবারগুলো খাবো, তবে পরিমাণ মতো। কম পরিমাণে খেলেই সবচেয়ে বেশি উপকৃত হব আমরা। বেশি খেলে শরীরের ওজন বেড়ে যেতে পারে। খাদ্য পিরামিডে বিভিন্ন শ্রেণীর খাদ্যগুলো থেকে প্রতিদিনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণে খাদ্য নির্বাচন করে গ্রহণ করি, তাহলে শরীরের চাহিদা অনুযায়ী সকল পুষ্টি উপাদান পাওয়া যাবে। অর্থাৎ খুব সহজেই আমাদের খাদ্য গ্রহণ সুষম হবে। কৈশোরকালীন পুষ্টি চাহিদা। পার্ট 4-এ আছে কৈশোরকালীন পুষ্টি চাহিদা, মানে শিশুকালে কী ধরনের পুষ্টি চাহিদা পুষ্টি চাহিদা থাকতে হবে বা কি খেলে কি উপকৃত হব সেটা আমরা এই পাঠের মাধ্যমে জানতে পারব। কৈশোরকালীন সময়ে শারীরিক বিভিন্ন পরিবর্তন ঘটে বলে পুষ্টি চাহিদা বৃদ্ধি পায়। ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15 বছর বয়সে এবং মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 13 বছর বয়সে পুষ্টি চাহিদা বেশি থাকে। মানে ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15 এবং মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 13। ঠিক আছে, আমি যদি এখন প্রশ্ন করি ছেলেদের ক্ষেত্রে পুষ্টি চাহিদা কত বয়সে, তখন উত্তর হবে 12 থেকে 15। আর যদি বলা হয় প্রশ্নে যে মেয়েদের ক্ষেত্রে কত বয়সে পুষ্টি চাহিদা বেশি থাকে, তখন হবে 10 থেকে 13। কৈশোরে বর্ধনের গতি বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা বাড়ে। শক্তি, এর মধ্যে রয়েছে শক্তি। শারীরিক বৃদ্ধি এবং শক্তির খরচ বৃদ্ধির কারণে কৈশোরের শক্তির চাহিদা বৃদ্ধি পান। বয়স, পরিশ্রমের প্রকৃতি ও ছেলে মেয়ের ভেদে শক্তির চাহিদা তারতম্য ঘটে। 9 বছর পর্যন্ত ছেলে ও মেয়েদের শক্তির চাহিদা একই ধরন থাকে। মানে 9 বছর পর্যন্ত ছেলে হোক আর মেয়ে হোক সবারই শক্তির চাহিদা একই রকম থাকে, কিন্তু 10 বছর বয়স থেকে এই চাহিদা উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। ছেলেদের ক্ষেত্রে একরকম, মেয়েদের ক্ষেত্রে আরেক রকম। এই বয়সে থেকেই মেয়েদের চাইতে ছেলেদের শক্তির চাহিদা বেশি হয়। কৈশোরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি বছরই বয়স বৃদ্ধির সাথে সাথে শক্তির চাহিদাও বৃদ্ধি পায়। এছাড়া যে সকল ছেলে মেয়ে বেশি পরিশ্রম করে অথবা খেলাধুলা বেশি করে তাদের শক্তির চাহিদা কম এবং পরিশ্রমীদের চাইতে বেশি হয়। কার্বোহাইড্রেট। প্রতিদিনের খাদ্য তালিকা প্রয়োজনীয় শক্তি চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। প্রোটিন। কৈশোরকালীন সময়ে প্রোটিনের চাহিদা কিছুটা বেশি থাকে, কারণ সেই সময় দ্রুত গতিতে শরীরের বৃদ্ধি ঘটে। মানে কৈশোরকালীন সময়ে যখন নাকি ছোটবেলা থেকে যখন
9 বছরের পর থেকে যে কৈশোরকালীন শুরু হয় সেই সময় শারীরিক বৃদ্ধিটা বেশি হতে থাকে এবং এই সময় মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। যতটুকু তোমার প্রয়োজন ততটুকু খেতে হবে, এর কম খাওয়া যাবে না, তাহলে তোমার বৃদ্ধি ঘটনে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। কৈশোরকালীন সময়ে প্রোটিনের ঘাটতির কারণে বর্ধন ব্যাহত হয়। আমি সেটা প্রথমেই বলেছি, ফ্যাট। কৈশোরে শক্তির চাহিদা বেশি থাকে, তাই এই বয়সীদের জন্য খাদ্যের ফ্যাটের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত ফ্যাট হলে খাবার বেশি করে ফাস্টফুড গ্রহণ খাবারে ওজন বেশি বেড়ে যায়। ফাস্টফুড খাবার খাবে, তবে বেশি খাওয়া যাবে না, এত ওজন বেড়ে যায়, ফ্যাট বেড়ে যায়। তাই সবসময় ফ্যাট বহুল খাদ্য বা ফ্যাট ফুড গ্রহণ করে বিরত থাকতে হবে। খনিজ লবণ, এই বিষয়ে বিভিন্ন ধাতব লবণের মধ্যে ক্যালসিয়াম, লৌহ, জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হাড়ের বৃদ্ধির জন্য। আমাদের হাড়ের বৃদ্ধি বা হাড় শক্ত হওয়ার ক্ষেত্রে ক্যালসিয়াম প্রয়োজন। দেহের বিভিন্ন অঙ্গের বৃদ্ধির জন্য জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ত গঠনের জন্য লৌহ প্রয়োজন হয়। এই যে প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে দেখো, যে রিডিংটা খুব ভালো করে দেখো, এদিকে প্রতি লাইনে লাইনে করে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে। রিডিংটা সবাই খুব ভালো করে করবে। আমি সেজন্য রিডিংটা করছি। বিশেষ করে ছেলেদের চাইতে মেয়েদের লোহের চাহিদা কিছুটা বেশি হয়। বিভিন্ন ধরনের শক্তি বা শাকসবজি ও ফল থেকে প্রচুর পরিমাণে খনিজ লবণ পাওয়া যায়। ভিটামিন, কৌশলে বিভিন্ন ধরনের ভিটামিনের খাদ্য থায়ামিন বা রিবোফ্লাভিন এবং নায়াসিনের চাহিদা বৃদ্ধি পায়। এই সময় দ্রুত গতিতে দেহের বৃদ্ধি ঘটায় এবং রক্ত গঠনের জন্য ফলিক অ্যাসিড, ভিটামিন B12 ও ভিটামিন B6 এর চাহিদা বেড়ে যায়। কখন ভিটামিন B এবং B6 এর চাহিদা, ভিটামিন 6 এর চাহিদা বাড়ে যদি বলা হয়, তাহলে বলতে হবে দেহের রক্ত গঠনের জন্য। এছাড়াও দেহের বিভিন্ন কোষের সুস্থতা রক্ষার জন্য ভিটামিন A, ভিটামিন C ও ভিটামিন E প্রয়োজন অনুযায়ী খাদ্য গ্রহণ করা উচিত। হাড়ের বৃদ্ধির জন্য ভিটামিন D অত্যাবশ্যক। তোমার হাড়ের বৃদ্ধি বা হাড় শক্তের জন্য ভিটামিন D অত্যাবশ্যক। বিভিন্ন ধরনের মৌসুমী শাকসবজি ও ফল থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। পানি, শরীর সুস্থ রাখার জন্য আমাদের পুষ্টি উপাদানের মতো পানি অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। ঘাম, মল ও মলমূত্রের মাধ্যমে প্রতিদিন শরীরের থেকে পানি বের হয়ে যায়। এই পরিমাণের চাহিদা পূরণের জন্য প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি পান করা প্রয়োজন। অর্থাৎ এক কথায় বলা যায় যে কৌশলের সকল পুষ্টি উপাদানের চাহিদাই বাড়ে। এই বাড়তি চাহিদা পূরণ না হলে দেহের বৃদ্ধি ব্যাহত হয় এবং নানা ধরনের অপুষ্টিজনিত সমস্যা, যেমন রক্ত স্বল্পতা, রাতকানা, হাড়ের দুর্বল গঠন, লম্বা ছোট হওয়া, শারীরিক দুর্বলতা ইত্যাদি দেখা দেবে। তাই এই বয়সে ছেলে মেয়েদের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মেটানোর জন্য সুষম খাদ্য গ্রহণ করা আবশ্যক। ঠিক আছে, আমি তোমাদের কিছু এমসিকিউ প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। দেখো, খাবার থেকে আমরা কি পাই? খাবার থেকে আমরা কি পাই না? দুই নম্বর প্রশ্ন হচ্ছে খাদ্য পিরামিডের প্রথম ধাপে কি রয়েছে? খাদ্য পিরামিডের হবে পানি।
দ্রুত খাদ্য প্রয়োজন। বড়দের তুলনায় কাদের বেশি ক্যালোরি যুক্ত খাদ্যের প্রয়োজন। উত্তর হবে শিশুদের। শিশুদের এরকম মানে আমি দু একটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এরকম মনে করো এরকম রিডিং থেকে অনেক এমসিকিউ প্রশ্ন আছে, সেটা তোমরা তৈরি করে নিবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে